তো বেসিক্যালি আমরা আজকের এই লেকচারে কি শিখবো বলো তো, যে একটা মলিকুল, একটা ধরো কম্পাউন্ড তোমাকে দিয়ে দিল, ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে বেসিক্যালি, তো সেই কম্পাউন্ডের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে বা শেপ কি হবে, এবং ওর ক্ষেত্রে যদি কখনো লোন পেয়ার উপস্থিত থাকে, লোন পেয়ার বলতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি কখনো উপস্থিত থাকে, তখন স্ট্রাকচারের কি পরিবর্তন ঘটে সেইটা আজকে আমরা শিখবো। খুব সুন্দর ট্রিক রয়েছে এখানে, জাস্ট তুমি দেখেই বলে দিতে পারবে, মানে 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভেতরে তুমি দেখেই বলে দিতে পারবে, মুখে মুখে ক্যালকুলেশন করেও বলে দিতে পারবে যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি আসবে। একটু তোমাদের মনে করিয়ে দিই, কোনো মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, তাহলে তার যেরকম রেগুলার স্ট্রাকচার হওয়ার কথা রেগুলার স্ট্রাকচার হবে। রেগুলার স্ট্রাকচার কি আসা উচিত সেগুলো আমরা সব ডিসকাস করব। কিন্তু যদি ওই মলিকুলের মধ্যে যদি লোন পেয়ার চলে আসে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি চলে আসে, তখন কিন্তু স্ট্রাকচারের একটা ডেভিয়েশন ঘটে, মানে তার যে নর্মাল যে রেগুলার যে স্ট্রাকচারটা হওয়ার কথা সেই নর্মাল স্ট্রাকচার তারা অ্যাডপ্ট করে না। তোমরা ফার্স্ট এই বক্সটা তুলে নেবে, এইখানে তোমার লিস্টের ভেতরে সব জিনিসপত্রগুলো একসঙ্গে পুরো করে দেওয়া আছে, একটা কম্প্যাক্ট ফর্ম করে দেওয়া আছে, এটা তোমাদের শর্ট নোট হিসাবে রাখবে, জাস্ট এক পৃষ্ঠায় তোমার স্ট্রাকচারের সব প্রবলেমগুলো থাকবে। আর এখানে একটা সূত্র দেওয়া আছে, আমি বলছি, এরপরে আমরা সূত্রটা পড়ে নেওয়ার পরে সূত্রটা বুঝে নেব, তারপরে আমরা প্রবলেম করতে থাকবো। 5-7টা প্রবলেম করলে তারপরে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে স্ট্রাকচার ইলিউস্ট্রেশনের ক্ষেত্রে, ওই 5-7টা প্রবলেম করলে আমরা বুঝতে পেরে যাবো অ্যাকচুয়ালি যে কিভাবে কাজ করছে সূত্রটা। ঠিক আছে, তো ফার্স্ট এই লিস্টে কি রয়েছে একটু ডিসক্রাইব করে দিই, এখানে কি রয়েছে তারপরে সূত্রতে আসছি। এখানে রয়েছে সিগমা বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা, যাকে ইপি বলছি, ইলেকট্রন পেয়ার বলছি, যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ ওইরকমই তুলবে। এটা হচ্ছে সংকরায়ন অবস্থায় সাধারণ গঠনের নাম এবং বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল নিয়ে আমরা ডিসকাস করবো না, বন্ড অ্যাঙ্গেলের একটা আলাদা লেকচার রয়েছে, আলাদা ভিডিও রয়েছে, ওটা তোমরা, আমি হয়তো লাস্টে হয়তো লিঙ্ক দিয়ে দেবো, না হলে হয়তো উপরে ওই আই বাটন থাকে ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, ওর লেকচার আলাদা করে রেডি করা আছে, এই অ্যাঙ্গেলগুলো কীভাবে আসছে। ও 3 ডাইমেনশনাল কনসেপ্ট রয়েছে, ওগুলো বুঝতে হবে। আচ্ছা, সিগমা বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি কখনো 2 বেরোয় তাহলে হবে সংকরায়ন অবস্থা হবে এসপি। দেখো দুটো অরবিটাল এস আর একটা পি, তাই এসপি এরকম করে মনে রাখবে, তো 2 হলে এসপি। সাধারণ গঠন সংকেত হবে এই রকম, মানে এখানে বলে দিই এইটা কি আর এইটা কি, এইগুলো হচ্ছে এই যে ছোট ছোট বিন্দু, এগুলো হচ্ছে তোমার সাইড অ্যাটম, মানে পার্শ্ববর্তী যে অ্যাটমগুলো অ্যাটাচ থাকে, আর এখানে থাকবে কি যে বড় গোলটা, এখানে থাকবে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, আর এর গঠনের নাম কি হবে, সরল রৈখিক। দেখেই বুঝতে পারছো সরল রৈখিকের মতো লাগছে, সরল রেখার মতো লাগছে, সরল রৈখিক স্ট্রাকচার হবে বা শেপ হবে, আর ইংরেজিতে একে বলা হবে লিনিয়ার শেপ, আর অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল নিয়ে আমি বেশি ডিসকাস করবো না, আমি জাস্ট এমনি বলে দেবো। নেক্সট হচ্ছে যদি সিগমা বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 3 হয় তখন হবে sp2 হাইব্রিডাইজেশন। স্ট্রাকচারটা তখন কি হবে, sp2 বুঝতে পারছো তো, একটা এস দুটো পি, এক একটা করে বাড়তে থাকবে আর কি পরপর করে, তাহলে sp2 হাইব্রিডাইজেশন। আর স্ট্রাকচার কি হবে, 3 হলে ত্রিকোণীয় সমতলীয়। দেখো এটা একটা ত্রিকোণের মতো, দেখো এটা যদি তল ধরে নাও তাহলে ত্রিকোণের মতো লাগছে না, এইরকম করে প্লেনে পড়ে রয়েছে, জাস্ট মাঝখানে সেন্ট্রাল অ্যাটম রয়েছে। অ্যাকচুয়াল বন্ডগুলো কোনগুলো বলো তো, অ্যাকচুয়াল বন্ডগুলো হচ্ছে এইগুলো, এই যে ডিপ করে দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল বন্ধন। তুমি এই ডট ডটগুলো নাও দিতে পারো, এইটা জাস্ট ডট ডটগুলো অ্যাড করা হয়েছে শুধুমাত্র স্ট্রাকচারটাকে দেখার জন্য, শুধুমাত্র অ্যাড করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে স্ট্রাকচারটার নাম হবে ত্রিকোণীয় সমতলীয় বা ত্রিকোণীয় ইংরেজিতে ট্রাইগোনাল, আর এটা হচ্ছে প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, প্ল্যানার মানে সমতলে রয়েছে, ত্রিকোণীয় সমতলীয়। আর অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, কারণ মানে টোটাল সার্কেলটা 360 ডিগ্রি, তাই এগুলো সব 120 ডিগ্রি করে, আর এটা 180 ডিগ্রি, এইরকম অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে সিগমা বন্ধন জোড়ের সংখ্যা যদি 4 হয় তখন হবে হাইব্রিডাইজেশন হবে sp3। দেখো এক একটা করে জাস্ট বাড়ছে, sp2 ছিল sp3 হলো, তখন হাইব্রিডাইজ স্ট্রাকচারটা কি হবে, এই রকম দেখতে হবে, যার নাম হচ্ছে সুষম চতুস্থলক। সুষম মানে হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল। সুষম বলতে সেখানে কোনো ডিস্টরশন হবে না, মানে কোনো লোন পেয়ার উপস্থিত নেই। লোন পেয়ার না থাকলে তার যেরকম চতুস্থলকীয় গঠন হয়, তোমরা মিথেন টিথেনের ক্ষেত্রে পড়েছো, আমরা আসবো সব শেখাবো, সেরকমই রেগুলার স্ট্রাকচার হবে। আর অ্যাঙ্গেল তো তোমরা জানো sp3 এর ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যখন 5 হবে এই ইপির সংখ্যা বা সিগমা বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা, তখন হাইব্রিডাইজেশন sp3 এর পরে পি আর নেই, 3টা পি অরবিটাল শেষ, ডি একটা ঢুকবে, এরকম করে। তো খুব সিম্পল জিনিস, sp3 পর্যন্ত হলো, তারপরে একটা ডি ঢুকবে, তারপর আবার দুটো ডি, তারপর 3টা ডি, এরকম করে পরপর বাড়তে থাকবে। তাহলে 5 হলে sp3d। শেপটা কি হবে ইন্টারেস্টিং, দেখো 5 যখন হবে এই ইপির সংখ্যা বা সিগমা বন্ধন জোড়ের সংখ্যা, স্ট্রাকচারটার নাম হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাইপিরামিডাল, টিবিপি।
ট্রাইগোনাল, টি ফর ট্রাইগোনাল, বি ফর বাই পিরামিডাল, বাই আর পি ফর পিরামিডাল। দেখতে কেমন বলো তো? এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন জানো তো? দেখো এইদিকে দেখো, এরকম করে প্লেনে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের মাঝখানে হয়েছে একটা কেন্দ্রীয় পরমাণু রয়েছে, কেন্দ্রীয় পরমাণু থেকে তিন কোণে তিনটা ওই কর্ণা বরাবর হচ্ছে বন্ধনগুলো আছে, এই যে তিনটা বন্ধন এর মতো, পুরো পুরো এর মতো থাকলো। আর হচ্ছে প্লেন থেকে উপরের দিকে একটা বন্ধন, মানে এইখানে কেন্দ্রীয় পরমাণু থাকলে উপরের দিকে একটা বন্ধন আর নিচের দিকে একটা বন্ধন। দেখো ওই তিন কোণের যে ওই কোণগুলো আর উপরে যেটা উঠেছে ওইগুলোকে এরকম করে যোগ করো তিনটা একে, দেখো পিরামিডের মতো একটা শেপ হয়ে যাবে না? শেপ হয়ে যাবে না? বুঝতে পারছো তো? বরফির মতো শেপ হয়ে যাবে। তাহলে একটা পিরামিড উপরে, নিচেও তো একটা বন্ধন রয়েছে, তাকেও যুক্ত করে দাও, দেখবে সেখানেও একটা পিরামিড হয়ে যাবে। এই জন্য ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এবার আমি যোগ করিনি, তার কোনটা যোগ করার কথা বলছি বলো তো? এইটা 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 এইরকম আর নিচের এটা, এবার যোগ করে দিলে ঘেঁটে যাবে এখানে, ওই জন্য আমি করিনি। বুঝতে পারছো? 3 ডাইমেনশনালি শেপটা তোমরাও বুঝতে পারছো? বাড়িতে একবার দেখবে, একবার জাস্ট ইমাজিন করলেই বুঝতে পারবে তোমরা। তো একে বলা হচ্ছে ট্রিবিপি বা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হবে, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। আমি ইলাবোরেট করছি না অ্যাঙ্গেলগুলো, তোমরা যদি একটু আইডিয়া থাকে বুঝতে পেরে যাবে। এর আর এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এইটা একদম উল্টো দিকে 180 ডিগ্রি। আর যেগুলো বাহুতে রয়েছে একদম তলে যেগুলো রয়েছে, তলে তো সব 120 ডিগ্রি, আগেও তো বলা হয়েছিল, তাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট 6 যখন হবে sp3d2, একটা জাস্ট এক্সটেন্ড করেছে, এর শেপটা হবে 6 যেহেতু, মানে এইরকম মনে রাখবে 6 যেহেতু, তাহলে 6 জনকে আমাকে স্থান দিতে হবে। প্লেনে হচ্ছে 4 জন রাখলে 4 কোণে, মানে আগে ত্রিকোণীয় ছিল এখন 4 কোণীয় করলে, মানে বর্গাকার করলে, এটা প্লেনে থাকলো 4 কোণে 4টা হচ্ছে অ্যাটম থাকবে, মাঝখানে অ্যাটম থাকবে, মাঝখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম থাকবে, তাহলে 4টার জন্য আমার স্থান হয়ে গেল। আর উপরে একটা আর নিচে একটা, এইটা দেখো, এইটা জাস্ট প্লেনে রয়েছে, ভেবে নাও এরকম বর্গাকার প্লেনে রয়েছে, মাঝখানে সেন্ট্রাল অ্যাটম, মাঝখান থেকে একটা উপরের দিকে, একটা নিচের দিকে। এটার নাম হচ্ছে অষ্টতলকীয় বা হচ্ছে অক্টাহেড্রাল। একেও অক্টাহেড্রাল কেন বলা হচ্ছে? তুমি ওই চূড়াগুলোকে যোগ করে দাও, দেখো টোটাল এ পাশে হচ্ছে 1 2 3 4, নিচেও দেখবে 4টা তল হচ্ছে। বুঝতে পারছো তো কীভাবে বলছি? এইগুলোকে যোগ করে দাও, এইটা 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 এইটা, দেখো এই পাশে একটা তল, পিছনে একটা, এই সাইডে 4টা, নিচেও সেরকম 4টা, অক্টাহেড্রাল বলা হচ্ছে। অ্যাঙ্গেল এক্ষেত্রে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি হবে। 7 যদি হয় sp3d3 হবে, 7 জনকে স্থান দিতে হবে। প্লেনে থাকবে 5 জন আর মাঝখানে সেন্ট্রাল অ্যাটম, মাঝখানে তাহলে 5 হয়ে গেল, আর 2 জনকে দিতে হবে, তাহলে মাঝখান থেকে একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, এই যে 7 জন হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার, মানে এইটা মনে রাখাও খুব সিম্পল। 3 হলে স্যার ত্রিকোণীয় হবে, 4 হলে টেট্রাহেড্রাল, তোমরা সবসময় জানো। 5 হলে স্যার প্লেন উপর নিচ, 3 হয়ে গেল উপর নিচ, হয়ে গেল 3 2 5। 6 হলে স্যার 4 উপর নিচ, আর 6 হয়ে গেল, আর 7 হলে 5 আর উপর নিচ, এই ঠিক আছে, মনে থাকবে তো। এইটা যদি তুমি, আর এই বেসিক স্ট্রাকচারগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এইটা হচ্ছে আসল জিনিস। এখান থেকে আমাদের স্ট্রাকচারটা মেন শুরু হবে। মনে রাখতে হবে এখানে যে শুধুমাত্র সিগমা বন্ধন ইলেকট্রন জড়িত যদি থাকে, যদি কোনো কম্পাউন্ডে যদি লোন পেয়ার না উপস্থিত থাকে, তাহলে এই স্ট্রাকচারগুলো একদম রেগুলার হুবহু এরকম হবে। যদি লোন পেয়ার না থাকে, লোন পেয়ার থাকলে কিন্তু কেলো হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? লোন পেয়ার থাকলে তোমরা ভিএসি পেয়ার তত্ত্বে পড়েছো, এলপি এলপি রিপালসান, এলপি বিপি রিপালসান, বিপি বিপি রিপালসান চলে আসে, তখনই কেলো হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। মানে তোমার যে নর্মাল যে রেগুলার যে স্ট্রাকচারটা হওয়ার কথা, তখন কিন্তু সেই রেগুলার স্ট্রাকচার কিন্তু আসবে না, তখন মেন স্ট্রাকচার থেকে ডেভিয়েট হয়ে যাবে। সেটাও আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন আসবে, স্যার হাউ কুড ইউ ডিটারমাইন দিস ইপি ভ্যালু, সিগমা বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা তো আপনি বলে দিলেন, এইটা তো মেন জিনিস, এইটা দিয়ে তো স্ট্রাকচারগুলো বলে দিলেন। সো कैसे हम लोग डिटरमाइन करेंगे এ वाला, এটাই তো মেন কথা না, যে ইপি ভ্যালুটা কী করে আসবে, মানে এই 2 3 4 এইগুলো পাবো কোত্থেকে একটা মলিকুল থেকে। সেইটার জন্য তোমাকে একটা সূত্র দেবো আমি, খুব সিম্পল সূত্র, দেখে মনে হবে অনেক বড় সূত্র, বাট অ্যাকচুয়ালি কিছু নেই। একবার যদি তুমি বুঝে যাও ব্যাপারটা, আমি এত করে ইলাবোরেট করেছি বলে ওই জন্য এত করে মানে এত বড় হয়ে গেছে। বাস তুমি যদি জিনিসটা বুঝে নাও তাহলে এত বড় লাগবে না, বুঝতে পেরেছো? তো জিনিসটা অ্যাকচুয়ালি খুব সিম্পল। তো সিগমা বন্ধন ইলেকট্রন জোড় বা তাকে বলা হচ্ছে সংক্ষেপে ইপি। ইপি মানে ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার তোমরা সূত্রটা প্রথমে লিখে নাও, তারপরে যখন প্রবলেম সলভ করে শুধু ইপি লিখবে, এত বড় কিছু লেখার দরকার নাই। তাহলে ইপি সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন
ঠিক আছে, প্লাস কেন্দ্র পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণুর সংখ্যা, মানে কেন্দ্র পরমাণু তো একটা থাকবে, কেন্দ্র পরমাণুর সঙ্গে কোন কোন অ্যাটম যুক্ত, মানে কটা অ্যাটম যুক্ত রয়েছে, হ্যাঁ, সেই অ্যাটমের সংখ্যা তো তুমি ওখান থেকে কাউন্ট করতে পারবে। এবার ওই অ্যাটমের সংখ্যাটা এখানে অ্যাড করতে হবে। এখানে মনে রাখতে হবে, যদি কেন্দ্র পরমাণুর সঙ্গে যদি অক্সিজেন এবং সালফার যদি থাকে, এখানে লেখা আছে অক্সিজেন আর সালফার যদি থাকে ওদেরকে তুমি কাউন্ট করবে না, অর্থাৎ অক্সিজেন এবং সালফার কাউন্ট হবে না, এখানে লেখা আছে। মানে সেন্ট্রাল অ্যাটম থাকলো, তার সঙ্গে তো সাইড অ্যাটম রয়েছে, অন্যান্য পরমাণু যুক্ত রয়েছে, তাদের সংখ্যা যোগ করবে তার সঙ্গে, কিন্তু যোগ করা হবে না কখন, যদি অক্সিজেন আর সালফার থাকে। তার লজিকটা আমি হয়তো পরে বলবো কখনো, এখানে অনেকটা টাইম চলে যাবে। তো বেসিক্যালি অক্সিজেন সালফার থাকলে কাউন্ট করবে না, প্লাস ক্যাটায়ন যদি থাকে তার জন্য -1 করবে। মানে যতগুলো প্লাস চার্জ থাকবে, ক্যাটায়ন বলতে এখানে এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট লিখলে এরকম হতো, যতগুলো প্লাস চার্জ থাকবে তার জন্য ততগুলো মাইনাস হবে, আর যতগুলো অ্যানায়ন হবে, মানে নেগেটিভ চার্জ মলিকুলের উপরে যতগুলো থাকবে তার জন্য ততগুলো +1 করতে হবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এইটা ছোট করে লিখবো বলে ওই জন্য এরকম লিখেছি যে ক্যাটায়নের চার্জের জন্য প্রত্যেকটা প্লাস চার্জের জন্য -1 করব, প্রত্যেকটা মাইনাস চার্জের জন্য +1 করব। হ্যাঁ, মানে উল্টো আর কি, প্লাস চার্জ থাকলে -1 করব, মাইনাস চার্জ থাকলে +1 করব। ঠিক, এবার এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে এই টোটাল ভ্যালুটা কাউন্ট করে 2 দিয়ে ভাগ করতে হবে, দিলে ইপি ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে খুব সিম্পল ব্যাপার, ইপি ইকুয়ালস টু সেন্ট্রাল অ্যাটমের আউটার সেলের ইলেকট্রন প্লাস হচ্ছে বন্ডেড ইলেকট্রন, মানে যতগুলো সাইড অ্যাটম যুক্ত রয়েছে, অক্সিজেন সালফার থাকলে কাউন্ট হবে না, আর নেগেটিভ চার্জ থাকলে +1 করব, পজিটিভ চার্জ থাকলে -1 করব। নেক্সট হচ্ছে আর কি দরকার এখানে স্ট্রাকচারাল ইলুসিডেশনের জন্য, আর দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড় বা বিপি যাকে বলা হচ্ছে। বিপি মানে ব্লাড প্রেশার নয়, বিপি মানে বন্ড পেয়ার। ঠিক আছে, তো বন্ড পেয়ার সমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণু সংখ্যা। এখানে কিন্তু মানে কেন্দ্র পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণু সংখ্যা, এখানে যেরকম সালফার অক্সিজেনকে কাউন্ট করা হচ্ছিল না, এখানে খেয়াল রাখতে হবে এখানে সব অ্যাটমকে কাউন্ট করা হবে, অক্সিজেন সালফার যাই থাকুক না কেন সবাইকে কাউন্ট করতে হবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা বা এলপি বলা হচ্ছে, লোন পেয়ার। এলপি সমান হচ্ছে প্রথম যে ইপিটা বেরিয়েছিল আর পরে যে বিপিটা বের করলে ওই দুজনকে বিয়োগ করে দিলে তুমি এলপি এর সংখ্যা বা লোন পেয়ারের সংখ্যা পেয়ে যাবে। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক টার্ম দরকার, আমাদের বেসিক ফ্যাক্টরগুলো আমাদের দরকার, এইগুলো অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হবে ফার্স্টে, দিলে সেই অনুযায়ী আমরা অ্যাকর্ডিংলি স্ট্রাকচারটাকে ইলিউস্ট্রেট করব, বুঝতে পেরেছো, ডিটারমাইন করব। তো তাহলে কোনটা মুছবো, এইটা মুছবো না এইটা মুছে দেবো? এবারটা মুছে দেবো? না না, এইটা মুছলে প্রবলেম হয়ে যাবে, এইটা মুছে দিই। হ্যাঁ, এইটা মোটামুটি সূত্রটা তোমাদের খাতায় তোলা হয়ে গেছে, তো এটা মুছে দিলে কোনো অসুবিধা নেই, খাতা দেখে দেখে তোমরা এ করবে, কম্পেয়ার করবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, ফার্স্ট একদম আমরা বেসিক থেকে শুরু করবো, একদম ইপির ভ্যালু 2 থেকে শুরু করবো, 2 করবো, 3, 4, 5 এরকম করে পরপর করে চলতে থাকবো। প্রথমে এদের 2, 3 এরকম করে করব, প্রথমে শুধু সিগমা বন্ধন থাকবে, তারপরে একটা করে লোন পেয়ার ঢুকিয়ে দেবো, দুটো করে লোন পেয়ার ঢুকিয়ে দেবো, যেখানে যেরকম দিলে তারপরে স্ট্রাকচারের কি পরিবর্তন হচ্ছে দেখবো। এমনি রেগুলার স্ট্রাকচারও দেখবো, তারপরে লোন পেয়ারও ঢোকাবো, দিয়ে স্ট্রাকচারের কি পরিবর্তন হচ্ছে দেখবো। ঠিক আছে, ফার্স্ট একটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে BeF2। একটা করে এক্সাম্পল দেখবো, যেগুলো ইজি সেগুলো আমরা খুব তাড়াতাড়ি করে প্রসিড করব। BeF2 এই মলিকুলের ক্ষেত্রে ফার্স্ট তোমরা কি কাউন্ট করবে বাবু? ইপি ক্যালকুলেশন করবে। তাহলে ইপির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সেন্ট্রাল অ্যাটমের আউটার সেলের ইলেকট্রন। এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? বেরিলিয়াম। তোমাদের একটা বলে দিই, সেন্ট্রাল অ্যাটম কাদের ধরা হয়? যার হচ্ছে লিখে রাখো, এটা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু তারাই হবে যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কম হবে, সাইজ হচ্ছে বড় হবে, আর আরেকটা ট্রিক হচ্ছে সংখ্যায় যেন সেটা কম হয়, সংখ্যায় কম হবে। তাহলে কেন্দ্র পরমাণু হবে তারা যাদের, এরকম লিখে রাখো, কেন্দ্র পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম হবে তারা যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, মানে অন্যান্য অ্যাটমের তুলনায় ওই মলিকুলের, আর সাইজ বড় হবে আর সংখ্যায় কম হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো সংখ্যায় কম বেরিলিয়াম আর এর ইলেকট্রোনেগেটিভিটি কম, ফ্লুরিনের তুলনায় কম, তাহলে এটা বেরিলিয়াম, এখানে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটমের আউটার সেলের ইলেকট্রন প্রথমে বসাতে হয়, এখানে বেরিলিয়াম, বেরিলিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন কটা? বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে রয়েছে, তাই বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে 2, প্লাস
সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত পরমাণু সংখ্যাকে বসাতে হয়। এখানে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত পরমাণু সংখ্যা 2, তাই 2 বসালে। এখানে প্লাস চার্জ মাইনাস চার্জ কিছুই নেই, তাই আমি আর কিছু বসাবো না, ডিভাইডেড বাই 2, মানে হাফ ইন্টু ছিল সেখানে সূত্রে, আমি ডিভাইডেড বাই 2 করে দিলাম, তাহলে 2 আসবে। দেখো বাবু এখানে বিপি ভ্যালু আসতে, বিপি ভ্যালু কি আসবে? দেখো বিপিতে বলেছিলাম যে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যতগুলো পরমাণু যুক্ত থাকবে সেটাই হচ্ছে বিপি এর সংখ্যা। এখানে দেখো সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে 2টো ফ্লুরিন রয়েছে, তাই এর বিপি ভ্যালু হচ্ছে 2। এবার হচ্ছে কি দরকার? এলপি, লোন পেয়ার দরকার। এলপি হচ্ছে ইপি মাইনাস বিপি, মানে 2 মাইনাস, তাহলে এলপি সমান আমরা বলেছিলাম ইপি মাইনাস বিপি, 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, তাহলে লোন পেয়ার নেই। দেখো মো, যদি লোন পেয়ার না থাকে, আমি তো বলেছি লোন পেয়ার না থাকলে যেরকম নর্মাল স্ট্রাকচার হয় সেরকম হবে, তাহলে 2 হলে হাইব্রিডাইজেশন কি হবে? এসপি, তাহলে এখানে বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন কি হবে গো? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর স্ট্রাকচারটা কি হবে? লিনিয়ার শেপ হবে। এবার দেখতে কেমন হবে স্ট্রাকচারটা, সেইটা হচ্ছে ইন্টারেস্টিং। তোমাকে স্ট্রাকচার লেখানোর টেকনিক বলে দিচ্ছি, এই বেসিক স্ট্রাকচারটা তুমি ফলো করবে। বেসিক স্ট্রাকচার এটা, মানে স্যার সেন্ট্রালে হচ্ছে মানে কেন্দ্রীয় পরমাণু একটা মাঝখানে থাকবে, এইটা থাকবে, তাহলে কেন্দ্রীয় পরমাণু এখানে কে গো? বেরিলিয়াম, তাহলে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামকে লিখে দাও। আচ্ছা তুমি এইরকমও ফার্স্ট যারা একদম প্রথমে শুরু করছো এইরকম করে প্রথমে লিখে নিলে, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? কেন্দ্রীয় পরমাণু বসবে, কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামকে এখানে বসিয়ে দাও। সাইড অ্যাটম কারা? ফ্লুরিন, তাহলে এইগুলো সাইড অ্যাটমের জায়গা, এখানে বসিয়ে দাও ফ্লুরিন, ফ্লুরিন, দেখো হয়ে গেছে। তাহলে নিচে লিখবে সরল রৈখিক বা হচ্ছে লিনিয়ার শেপ, হয়ে গেল। এই দেখো কত ইজি, দেখো, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা আর একটা, এটা কারোর অসুবিধা নেই আশা করি। নেক্সট একটা এক্সাম্পলে যাব। এবার ইপি ভ্যালু 3 দিয়ে আসবো, তাহলে হাইব্রিডাইজেশনও হয়ে গেল, তার সঙ্গে আমরা শেপও পেয়ে গেলাম। ইপি ভ্যালু 3-এ আসবো। প্রথমে একটা মলিকুল দেখব BF3। BF3-র ক্ষেত্রে কি হবে? তোমরা যারা লেকচার দেখছো তোমরা এখন পজ করে তাড়াতাড়ি নিজেরা এঁকে ফেলো, আর তোমরাও এঁকে ফেলো একা একা। তাহলে আমি আমার মতো করছি। ইপি ইকুয়ালস টু কী হবে? সেন্ট্রাল অ্যাটম এখানে বোরন, বোরনের বাইরের কক্ষে হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট, তাই হচ্ছে বাইরের কক্ষে 3টি, আর ফ্লুরিন 3টা যুক্ত রয়েছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের বাইরের কক্ষে ইলেকট্রন, বোরনের জন্য 3 বসলো, আর হচ্ছে প্লাস দিয়ে কি বসানো হয়? তার সঙ্গে যুক্ত পরমাণু সংখ্যা, এখানে 3টা ফ্লুরিন রয়েছে, তাই 3, আজ কোনো চার্জ নেই, বাই 2 মানে 3। আচ্ছা বিপির সংখ্যা কি হবে? বিপি সমান সাইড অ্যাটমের সংখ্যা, তাহলে এখানে হচ্ছে বিপি ইকুয়ালস টু 3, কারণ সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে 3টা ফ্লুরিন রয়েছে, তাই 3। আচ্ছা এলপি সমান কি হবে? 3 মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে এর শেপটা কি হবে? দেখো লোন পেয়ার নেই মানে কোনো সমস্যা নেই, যেরকম 3 হলে হাইব্রিডাইজেশন কি হয় বাবু? ভূমিকা sp2, তাহলে এখানে বোরনের হাইব্রিডাইজেশন কি হবে? sp2 হাইব্রিডাইজেশন হবে। শেপটা কি হবে? শেপ দেখো এই রকমই ত্রিকোণীয় সমতলীয় হবে। তাহলে দেখো আঁকছি, দেখো পুরো এরকম বেসিক স্ট্রাকচার আঁকবে, দিয়ে সেন্ট্রালে একটা হচ্ছে বোরনকে বসিয়ে দেবে, আর 3 করে 3টা ফ্লুরিন বসিয়ে দেবে, ব্যাস। তাহলে এঁকে ফেলো। তাহলে স্যার আঁকাটা হবে এই রকম করে, তাহলে বোরন থাকবে 3 করে 3টা হচ্ছে ফ্লুরিন থাকবে, এফ এফ এফ। এই তুমি এইরকম নাও যুক্ত করতে পারো, এরকম রেখে দিতে পারো, বা যুক্ত করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ত্রিকোণীয় সমতলীয়টা কীভাবে আসছে। এইটা হবে স্ট্রাকচার। তাহলে নিচে লিখে দেবে ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয়, ঠিক আছে? ওকে, এটা মুছে দিলাম। এবার একটা লোন পেয়ারের প্রবলেম আসবো, মানে ইপির ভ্যালু 3 থাকবে বাট একটা লোন পেয়ার থাকবে, সেরকম একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা যদি আর একটা ব্যাপার বলি, ধরো সাপোজ তোমাকে GaI3 দিল, গ্যালিয়াম, তার সঙ্গে হচ্ছে 3টা আয়োডিন থাকলো, তখন কি করবে? এ স্ট্রাকচার কি করবে? সমস্যা কোথায় আসতে? সমস্যা কোথায় বলো তো? গ্যালিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন তুমি বুঝতে পারবে না। একটা কথা মনে রাখবে, যে এলিমেন্ট দেওয়া থাকুক না কেন, তোমাকে কিন্তু এমন একটা ট্রেন্ডে দেওয়া থাকবে যে সে মোটামুটি কোনো একটা গ্রুপেই থাকবে সে, হ্যাঁ? তো তোমরা জানো বাইরের কক্ষে ইলেকট্রন
কিভাবে নির্ণয় করা হয়, যে যেই গ্রুপে রয়েছে সেইটাই হচ্ছে তার বাইরের কক্ষে ইলেকট্রন। তো এটা কত নম্বর গ্রুপে রয়েছে? 13 নম্বর, বা আধুনিক পর্যায় সারণীতে হচ্ছে 3-এ, আর মেন্ডেলিপের পর্যায়ে মানে আধুনিক দীর্ঘতে হচ্ছে 13 নম্বরে। 13 নম্বর হলে 10 বিয়োগ করে আমরা 3 করি, তো বেসিক্যালি 3 নম্বর গ্রুপে রয়েছে। তাই এটা হচ্ছে কত নম্বর গ্রুপের, মানে বোরন গ্রুপের। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাই গ্যালিয়ামের বাইরের কক্ষের ইলেকট্রন কটা হবে? 3টে হবে। তো ওটা হলেই তো হয়ে গেল, তুমি এরই মতো হবে পুরো সেট। ঠিক আছে, তো এইখানে স্টুডেন্টরা ফেসে যায় যে গ্যালিয়াম দিয়েছে বাবা, বাইরের কক্ষে ইলেকট্রন কিভাবে হবে, কিভাবে বের করব। বাট তোমাকে দেখতে হবে বেসিক্যালি কি চয়ন, যে বাইরের কক্ষ ইলেকট্রন বের করার খুব সহজ ব্যাপার হচ্ছে যে কোন গ্রুপে রয়েছে। এবার তার উপরের এলিমেন্টগুলো তো তুমি জানো, বোরন গ্রুপের এলিমেন্ট এটা। তো বোরনের যদি বাইরের কক্ষে ইলেকট্রন জানো, তাহলে তার নিচে নিচে যারাই রয়েছে সবারই তো 3টে করে ইলেকট্রন বাইরের কক্ষে, তাই না? তো তুমি এইভাবে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট একটা লোন পেয়ারের প্রবলেম থাকবে, মানে 3টা ইপি কিন্তু একটা লোন পেয়ার থাকবে। একটা উদাহরণ নাও, SnCl2। SnCl2-র ক্ষেত্রে কি হবে বাবু? আচ্ছা, ইপির ভ্যালু কি হবে? বাইরের কক্ষের ইলেকট্রন প্লাস কতগুলো পরমাণু যুক্ত রয়েছে। বাইরের কক্ষের ইলেকট্রন কীভাবে বের করবো? টিনের। টিন কোন গ্রুপের এলিমেন্ট দেখতে হবে? কোন গ্রুপের? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এই জন্য গ্রুপ সবসময় যেন মুখস্থ থাকে। কার্বনের গ্রুপে কার্বনের বাইরের কক্ষে 4টা থাকে, তাহলে টিনেরও বাইরের কক্ষে 4টা থাকবে। তাহলে ইপি সমান হবে হাফ ইন্টু 4 প্লাস কটা সাইড অ্যাটম রয়েছে? 2 প্লাস চার্জ কোনো নেই, তাই থাকবে এরকম। তাহলে 4 2 6 মানে 3। ঠিক। বিপি সমান কি হবে? তাহলে হাইব্রিডাইজেশন তুমি বুঝতে পেরে গেছো স্যার, sp2 হাইব্রিডাইজেশন হবে, কারণ 2 হলে 3 হলে sp2 হাইব্রিডাইজেশন ঠিক আছে। আচ্ছা, বিপি সমান কি হবে? যতগুলো কেন্দ্র পরমাণুর সঙ্গে পরমাণু যুক্ত থাকে, তাহলে এখানে 2টো রয়েছে, তাই বিপি সমান 2। এলপি সমান কি হবে? 3 মাইনাস 2, ইপি মাইনাস বিপি মানে 1। এবার কেলো হবে, মানে লোন পেয়ার একটা চলে এসছে, তখন স্ট্রাকচারে একটা প্রবলেম আসবে, তখনই সমস্যা আছে। তাহলে দেখো আমি কিভাবে আঁকছি, চুপ। 3 হলে তাহলে লোন পেয়ার ত্রিকোণীয় সমতলে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তুমি ইপির ভ্যালু দেখে বেসিক স্ট্রাকচার আগে আঁকবে, ওটা নিয়ে কোনো সমস্যা। যেরকম যেটা 3 ভ্যালু, 4 ভ্যালু, 5 ভ্যালু যেরকম আসা, বেসিক স্ট্রাকচারটা আগে এঁকে ফেলবে, তারপরে হচ্ছে তুমি লোন পেয়ারটাকে কনসিডার করবে। এবার দেখাচ্ছি আমি কিভাবে তুমি ওই বেসিক স্ট্রাকচার থেকে কিভাবে লোন পেয়ার থাকলে কিভাবে স্ট্রাকচারের পরিবর্তন হবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে বেসিক স্ট্রাকচারটা আগে কী হবে? এঁকে ভালো, এইটা হবে। তাহলে স্যার বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এইটা, একটা সেন্ট্রালে অ্যাটম থাকবে আর 3 কোণে হচ্ছে 3টা অ্যাটম থাকবে। তাহলে সেন্ট্রালে কে থাকবে গো? Sn থাকবে, ঠিক। আর হচ্ছে একটা, তাহলে টোটাল কজনকে স্থান দিতে হবে? 3 বেরিয়েছে মানে 3 জনকে, মানে 2টো ক্লোরিন আর একটা লোন পেয়ারকে স্থান দিতে হবে। তাহলে তুমি স্থান দিয়ে দাও, তুমি লোন পেয়ারকে ধরো এইখানে আঁকলাম, যে কোনো জায়গায় করতে পারো, আমি দেখাচ্ছি, তুমি যে কোনো জায়গায় বসাতে পারো। তাহলে আর কাকে লিখবো? 2টো ক্লোরিনকে লিখবো। তাহলে 2টো ক্লোরিনকে স্থান দিলাম আর একটা লোন পেয়ারকে স্থান দিলাম। আর লোন পেয়ারকে এইভাবেও করতে পারো, না হলে আর একটা জিনিসও করতে পারো, মানে এইভাবে লিখতে পারো, না হলে এরকম করে বেলুনের মতো এরকম গোল করে এরকম দিয়ে দিতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো এর শেপটা কি এলো, দেখো এটা। আচ্ছা, আরেকটা কথা বলি, যখন শেপ ডিটারমাইন করবে মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যখন শেপ ডিটারমাইন করবে তখন হচ্ছে লোন পেয়ারকে কনসিডার করবে না, লোন পেয়ারকে ধরে নেবে ও কিছু নেই ওখানে ধরে নেবে, ঠিক আছে? লোন পেয়ারকে বাদ দিয়ে সবসময় স্ট্রাকচারের কথা ভাববে। আর যখন জিওমেট্রি বলবে, তোমাদের এগুলো নিটের কোশ্চেনে আসতে পারে, জিওমেট্রি বললে কিন্তু জিওমেট্রি যখন বলবে যে জিওমেট্রি অফ দিস মলিকুল, তখন কিন্তু লোন পেয়ারকে ধরবে, ঠিক আছে? আর যদি শেপ যদি বলে শেপ, তখন কিন্তু তুমি লোন পেয়ারকে কাউন্ট করবে না, মানে কনসিডার করবে না। তাহলে বাবু দেখো, আমাকে শেপ বেসিক্যালি তোমাদের শেপ নির্ণয় করতে আসে, যদি শেপ এখানে নির্ণয় করতে বলে তাহলে শেপটা কি হবে? লোন পেয়ারকে বাদ দিয়ে, তাহলে এরকম বন্ধ রেখেছি, তাহলে দেখো কৌণিক বা ভি এর মতো লাগছে না? এই যে দেখো, তাই না? এবার যদি আরো কাছাকাছি লেখো তাহলে একদম পুরো ভি হয়ে যাবে। দেখো ভি বা হচ্ছে কৌণিক আকৃতি লাগছে, তাহলে সেটাই হবে। তাহলে ভি আকৃতি লিখে রাখো, ভি আকৃতি বা কৌণিক আকৃতি, কৌণিক। আর জিওমেট্রি হলে ত্রিকোণীয় সমতলীয় হবে, জিওমেট্রি হলে কিন্তু ত্রিকোণীয় সমতলীয় অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম হবে। জিওমেট্রি হলে ট্রাইগোনাল প্ল্যানার হবে, ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। বাকি তোমরা বাড়িতে এই টাইপ SO2 করবে,
SO2 ক্ষেত্রে খেয়াল রাখবে সালফারের সঙ্গে ডবল বন্ড হবে, অক্সিজেন ডবল বন্ড হবে, সেখানেও ভি শেপের এরকমই শেপ আসবে, ভি শেপ হবে, একটা লোন পেয়ার এরকম থাকবে, এরকম শেপ আসবে, ঠিক আছে, মিলিয়ে নেবে। অক্সিজেন যেখানে থাকবে সালফার অক্সিজেন সবসময় ডবল বন্ড করবে, ঠিক আছে। আর যদি সিঙ্গেল বন্ড করে তাহলে অক্সিজেনের সঙ্গে ও থাকবে, ও মাইনাস থাকবে, হয় ডবল বন্ড করবে, না হলে হচ্ছে যদি ডবল বন্ড না করে তার উপরে একটা মাইনাস চার্জ দিতে হবে, ঠিক আছে, মনে থাকে যেন এটা এইরকম, এটা বাড়িতে করবে তোমরা, ইপিপিপি ক্যালকুলেশন করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার ইপি ভ্যালু 4 দিয়ে আমরা প্রবলেম করব। আচ্ছা, BF4 মাইনাস করছি, BF4 মাইনাস এর ক্ষেত্রে দেখো তো ইপি ভ্যালু কি হবে এর ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবে, বোরন, কারণ ওর ইলেকট্রনেগেটিভিটি কম, তাহলে বোরনের বাইরের কক্ষে 3টা ইলেকট্রন, প্লাস কটা অ্যাটম যুক্ত রয়েছে, 4টা, একটা নেগেটিভ চার্জের জন্য +1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? আচ্ছা, তাহলে টোটাল ভ্যালু কত হবে এখানে 4, তাহলে 4 হলে হাইব্রিডাইজেশন আগে বলে দাও, sp3 হাইব্রিডাইজেশন। এবার বিপি ভ্যালু কি হবে, বিপি মানে কটা সাইড অ্যাটম রয়েছে, 4টা, আর আমি এত ইলেবোরেট করবো না, 2-3টা আমি দেখিয়ে দিচ্ছি, এবার তাড়াতাড়ি করে করবো। বিপি ভ্যালু 4, এলপি ভ্যালু কি হবে 4 - 4 মানে হচ্ছে 0, তাহলে রেগুলার যেরকম লোন পেয়ার নেই মানে রেগুলার যেরকম সেভ হবে মানে টেট্রাহেড্রাল হবে, এরকম বেসিক স্ট্রাকচার এরকম হবে। তাহলে দেখো সেন্ট্রাল অ্যাটম বেসিক স্ট্রাকচারে কি বলা হয়েছে, এপাশে করছি স্যার, সেন্ট্রাল অ্যাটম থাকবে আর এরকম করে 4টা বন্ধন থাকবে, এরকম থাকবে। তাহলে সেন্ট্রাল অ্যাটম এখানে কি গো, বোরন। আচ্ছা, সাইড অ্যাটম কি হবে, ফ্লোরিন, 4টা ফ্লোরিন, এফ 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 এফ। এবার হচ্ছে এখানে মাইনাস চার্জ রয়েছে একটা, মাইনাস চার্জটা সবসময় সেন্ট্রাল অ্যাটমে বসিয়ে দেবে, না হলে একটা কাজ করতে পারো, মাইনাস চার্জটা তুমি এইরকম করে দেবে, এইরকম করে এইরকমও করতে পারো, তোমরা এটা করে ফেলো। NH4+ তোমরা বাড়িতে করবে একটু, NH4+, এটা হোম টাস্ক থাকলো। এখানে প্লাস আছে তাই এখানে -1 করবে, দিয়ে বাই 2 করবে, সেক্ষেত্রেও এইরকম একটু স্ট্রাকচার আসবে, শুধু NH4+ আছে তাই প্লাস চার্জটা এখানে বাইরে দিয়ে দেবে, আর এগুলোতে হাইড্রোজেন দিয়ে দেবে, এনটা এখানে রাখবে, এগুলো হাইড্রোজেন সব হয়ে যাবে, এবার প্লাস দিয়ে দেবে, একই রকম হবে। এবার হচ্ছে ASH3 এই মলিকুলের ক্ষেত্রে, তাহলে বলো এখানে ইপি ভ্যালু কি হবে, দেখো আর্সেনিক এখানে সেন্ট্রাল অ্যাটম, তোমাকে বুঝতে হবে যে আর্সেনিকের বাইরের কক্ষে কটা ইলেকট্রন, তাহলে আর্সেনিক কোন গ্রুপের এলিমেন্ট, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, এরও 5টা ইলেকট্রন বাইরে হবে, তাই হচ্ছে 5 প্লাস 3টা বন্ডেড অ্যাটম 3 ডিভাইডেড বাই 2 মানে 5 3 8 বাই 4, sp3 হাইব্রিডাইজেশন। বিপি সমান কি হবে, 3টা বন্ডেড অ্যাটম 3, এলপি সমান 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে এখানে রেগুলার স্ট্রাকচার হবে না, একটা লোন পেয়ার চলে এসছে। এবার এখানে কিভাবে স্ট্রাকচার আঁকা হবে, দেখো রেগুলার স্ট্রাকচার আগে আঁকবে, সেখান থেকে তুমি লোন পেয়ারটাকে বসাবে, তাহলে টোটাল কতজনকে স্থান দিতে হবে, 4 বেরিয়েছে মানে 4 জনকে স্থান দিতে হবে, 4 জনের মধ্যে একটা লোন পেয়ার আর 3টা হাইড্রোজেন, ঠিক। তাহলে বেসিক স্ট্রাকচার কোনটা হয়, বেসিক স্ট্রাকচার স্যার এইটা, এইটা এইটা এইটা, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার সেন্ট্রাল অ্যাটমে কি থাকবে, আর্সেনিক থাকবে, আমায় বলছো, তাহলে একটা আর্সেনিক থাকলো সেন্ট্রাল অ্যাটম, একটা লোন পেয়ারকে স্থান দিতে হবে, আর 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেনকে এখানে বসিয়ে দাও, আর একটা হচ্ছে লোন পেয়ার এরকম করে এরকম রাখতে পারো, বিড়ালের চোখ, না হলে তুমি এইরকম বেলুনের মতো করতে দিতে পারো। ও নাগো হয়ে গেছে, ওয়াও সুইট, Oh my god. ও সেরা, তোমরা আবার এইসব ডিজাইন মেরে দিয়ে আসবে না পরীক্ষাতে, ঠিক আছে। এবার দেখো, এই চুপ শোনো, এবারে স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচার তাহলে লোন পেয়ার বন্ধ করে স্ট্রাকচার করতে হয়। অ্যাকচুয়ালি এটা যদি দেখতে হয় তাহলে তোমাকে একটু এর 3 ডাইমেনশনাল ফিগারটা একটু দেখলে বুঝতে পারবে। এই তো দারুণ জিনিস একটা করে দেওয়া আছে, সেরা। এইটা বেসিক স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারটা হচ্ছে এইটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, হ্যাঁ। লোন পেয়ারটা এই জায়গায় রয়েছে, লোন পেয়ারকে কনসিডার করা হয় না, তাহলে এটাকে তুলে দিলাম ধরো, এবার তুমি এদেরকে যুক্ত করে দাও, এগুলোকে সব যুক্ত করে দাও, তোমরাও দেখো, এই যে এইগুলোকে যুক্ত করছি, বেসিক্যালি এইগুলো, এই 3টা বাহুকে যুক্ত করছি, দেখো পিরামিডের মতো লাগছে না, এরকম ফেলে দাও, বসিয়ে দাও, দেখো পিরামিডের মতো লাগছে, পিরামিডের লাগছে না,
তাই না? তাহলে এটা ত্রিকোণীয় পিরামিডই হবে। দেখো এখানে দেখে অতটা বুঝতে পারা যাচ্ছে না, বাট এখানে একটা বন্ধন পেছনের দিকে আর দুটো বন্ধন সামনের দিকে রয়েছে, তো এটা বেসিক্যালি এইরকম ভাবে রয়েছে আর কি, এই যে এইরকম। তাহলে ত্রিকোণীয় পিরামিডীয় হয়েছে না, বা ট্রাইগোনাল পিরামিডাল বলা হয় ইংরেজিতে, ট্রাইগোনাল পিরামিডাল। তো এইভাবে হচ্ছে স্ট্রাকচারটা দেখো ডেভিয়েট করে গেল, যে রেগুলার স্ট্রাকচার টেট্রাহেড্রাল হয় সেখান থেকে একটু ডেভিয়েট করে গেল, ঠিক? তো তুমি যেখানে খুশি বসাতে পারো, তুমি এখানেও বসাতে পারো লোন পেয়ার, তখন এই তিনটা মিলে তখন একটু অড অড লাগবে দেখতে, এই তিনটা মিলে তখন এখানে হাইড্রোজেন চলে আসবে, সেই তিনটা মিলে পিরামিড তৈরি করবে, দেখতে অড লাগবে। তো যখন চারে একটা লোন পেয়ার থাকবে তখন সবসময় কী করবে, উপরেরটায় বসাবে লোন পেয়ারটাকে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। সেটা আসছি এরপরে, দুটো লোন পেয়ার থাকলে কি হবে। আচ্ছা এই রকম আর দুটো বাড়িতে করবে NCl3 আর PCl3, একই রকম NCl3 এইরকমই হবে, আর একটা প্লাস চার্জ দিয়ে করবে তো H3O+, এটা বাড়িতে করবে হোম ট্রাক্স এগুলো H3O+, ঠিক আছে, একই রকমই হবে। HCl2 এই মলিকুলের ক্ষেত্রে তাহলে ইপির ভ্যালু কি হবে, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তাহলে ওগুলো হচ্ছে 16 এলিমেন্ট, মানে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে, তাই 6 প্লাস বন্ডেড অ্যাটম হচ্ছে দুটো, ডিভাইডেড হচ্ছে 2 মানে 4, sp3 ডাইহাইব্রিডাইজেশন, বিপি কি হবে, বিপি হচ্ছে 2, এলপি কি হবে 4 - 2 মানে 2, নান 2। তো বেসিক্যালি এখানে স্ট্রাকচারটা কি হবে, তাহলে দেখো টোটাল কতজনকে, 4 জনের মধ্যে 2 জন হচ্ছে লোন পেয়ার, দুটো হচ্ছে ক্লোরিন, এই জন্য স্থান দিতে হবে। তাহলে বেসিক স্ট্রাকচারটা সবসময় ফলো করবে। বেসিক স্ট্রাকচার কি শুভম, টেট্রাহেড্রাল এইটাকে আগে লিখবে, তারপরে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে স্ট্রাকচারটা আসবে। তাহলে বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে স্যার বেসিক স্ট্রাকচারে দু জায়গায় হচ্ছে স্যার আমি কি দেব, দুটো ক্লোরিন দেবো আর দুটো হচ্ছে লোন পেয়ারকে লাগাবো। তুমি কি করবে, আচ্ছা মাঝখানে কি থাকবে, সালফার থাকবে, লিখে দিলে দু জায়গায় ইয়ে দিবে, লোন পেয়ার দেবে। তাহলে এখানে দিলাম একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার দিলাম, বাকি দুটো ক্লোরিন রয়েছে, ক্লোরিন লাগিয়ে দাও। তাহলে দেখো এইটা এইরকম লিখতে পারো, না হলে এইরকম করে বেলুনের মতো করে দিতে পারো। হলো, তাহলে দেখো লোন পেয়ারকে বাদ দিলে স্ট্রাকচার আছে কি সে বলো গো শ্রেয়া, ভি সে বলো বা কৌণিক সে বলো। জিওমেট্রি যদি বলতো তাহলে কিন্তু টেট্রাহেড্রাল হতো। তাহলে এটা ভি লিখে রাখো, ভি শেপ বা হচ্ছে কৌণিক শেপ, ঠিক আছে, বা অ্যাঙ্গুলার শেপ বলা হচ্ছে ইংরেজিতে, অ্যাঙ্গুলার শেপ, অ্যাঙ্গুলার। PbCl2 F2O এদের ক্ষেত্রে করবে এই সিমিলার টাইপের প্রবলেম, হোম টাস্ক করবে। OSF4 অক্সিজেন, সালফার আর 4টা ফ্লোরিন। চুপ আস্তে শোনো, এখানে একটাই সমস্যা, ইপি ক্যালকুলাসে সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবো স্যার, অক্সিজেন আর সালফার, ফ্লোরিন তো হবে না, মোর ইলেকট্রোনেগেটিভ, এইখানেই প্রবলেম। আমি কি বলেছিলাম শুরুতে, সেন্ট্রাল অ্যাটম কাকে ধরা হয়, যার ইলেকট্রোনেগেটিভ কম, সাইজে বড়। অক্সিজেন আর সালফারের মধ্যে ইলেকট্রোনেগেটিভ বেশি হচ্ছে অক্সিজেনের, সাইজও ছোট, আর সালফারের সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভ কম, তাহলে সালফারকে তুমি সেন্ট্রাল অ্যাটম ধরবে। তাহলে এখানে সালফারের বাইরের কক্ষে ইলেকট্রন কটা, বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে 6টা, কটা বন্ডেড অ্যাটম রয়েছে, তাহলে একে আর ধরবো না, এটা সেন্ট্রাল অ্যাটম হয়ে গেছে, বাকি কটা অ্যাটম যুক্ত রয়েছে, 4 আর 1 5, তাহলে 5 বসাও, 5 বসাবে তো, ঠিক আছে। তাহলে 5/2 কি গজ, সুমিত্রা, সুমিত্রা এই তোমরা ভুলে গেছো কেন, এইখানে কোনো একটা ছোট জিনিস ছিল না, যে যখন বন্ডেড অ্যাটম ধরবো তখন অক্সিজেন আর সালফার থাকলে কাউন্ট করা হবে না, লেখা ছিল না সূত্রতে। এখানে সাইড অ্যাটম হিসাবে অক্সিজেন রয়েছে গো, সামনে থাকলে একে সেন্ট্রাল অ্যাটম ধরে নেবে না, এটা ভাববে না যে সামনে আছে বলে ওকে সেন্ট্রাল অ্যাটম ধরে নেবে, এটা বাচ্চা লোক গলতি করতা রেহতা হ্যায়, করতি রহতি হ্যায়। তো এটা এরকম ভাববে না যে সামনে আছে বলে ওটা সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানে সাইড অ্যাটম হিসাবে অক্সিজেন রয়েছে, অক্সিজেনকে কাউন্ট করবে না, তাহলে টোটাল 4টা ফ্লোরিনের 4টাকে 4 বসাবে এখানে, 5, তাহলে sp3 ডিহাইব্রিডেশন হয়ে গেল। এবার তো সহজ, বিপির ক্ষেত্রে বলেছি সাইড অ্যাটম হিসেবে সবাইকে ধরা হবে, সালফারও ধরা হবে, 4 আর 1 5, এলপি
5 - 5 মানে 0, ব্যাস। তাহলে রেগুলার যেরকম শেপ হয় সেরকম করো। তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডও কিভাবে আঁকবে? দেখো এইদিকে এইরকম আঁকবে, এরকম করে আঁকবে, ঠিক আছে? তাহলে এগুলো সব বন্ধন এগুলো। তাহলে সেন্ট্রালে কে থাকবে গো? এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার। এবার মাঝখানে কে থাকবে? সালফার থাকবে। সাইডেগুলোতে কে কে থাকবে? অক্সিজেন আর ফ্লুরিন। এইখানে আর একটা সমস্যা আছে, অক্সিজেনকে তুমি উপরে রাখতে পারো, না হলে অক্সিজেনকে প্লেনে রাখতে পারো। দেখো এখানে দুটো জিনিস রয়েছে, একটা প্লেনের বন্ধন কিছু রয়েছে, 3টা বন্ধন, এগুলো তো প্লেনের বন্ধন সমতলে রয়েছে, আর এইগুলো সব উপর নিচ করে রয়েছে। মনে রাখবে, একটু লিখে রাখো এখানে, এইখানে লিখে রাখো একটু, এই যে উপর নিচের বন্ধন অ্যাবাভ বিলো করে যারা রয়েছে এদেরকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড, AXIAL, অ্যাক্সিয়াল বন্ড বা অ্যাক্সিয়াল বন্ধন। আর যারা প্লেনে রয়েছে যে 3টা বন্ধন, কোন 3টা বন্ধন? এইটা, 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 শুভম বুঝতে পারছো? এই 3টা যে প্লেনে রয়েছে বন্ধন এদেরকে বলা হবে কি? ইকুইটোরিয়াল বন্ড। এই 3টা বন্ধন, এই যে প্লেনে যেসব বন্ধনগুলো রয়েছে, বুঝতে পারছো তো কোন বন্ধনগুলো বলছি? সমতলে যেসব বন্ধনগুলো রয়েছে ওদেরকে বলা হবে ইকুয়াটোরিয়াল বন্ড, EQUA, TORIAL, ইকুয়াটোরিয়াল বন্ড। ঠিক আছে, মনে থাকবে উপর নিচ এক্স মানে তো মানে অ্যাক্সিস আমরা বলি না, এবং মনে রাখবে যে উপর নিচকে অ্যাক্সিয়াল বন্ড বলা হচ্ছে আর সমতলের বন্ডকে ইকুইটোরিয়াল বন্ড বলা হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে, এখানে নোট করে রাখো, টিবিপি স্ট্রাকচারে লিখে রাখো এটা, টিবিপি স্ট্রাকচারে অক্সিজেনকে সবসময় ইকুয়াটোরিয়ালে রাখা হবে। তাহলে অক্সিজেন অলওয়েজ হচ্ছে ইকুয়াটোরিয়াল পজিশনে থাকবে, ইকুয়াটোরিয়াল পজিশনে থাকবে। ঠিক আছে, অক্সিজেন বা সালফার এগুলো যদি থাকে, অক্সিজেন জেনারেলি হবে আর একসঙ্গে বলে দিই, যদি এই রকম স্ট্রাকচার এরপরে আমরা করব, এটা কি অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। অক্টাহেড্রালের ক্ষেত্রে যদি অক্সিজেন আসে তখন তাকে সবসময় অ্যাক্সিয়ালে রাখবো, এটাও লিখে রাখো একসঙ্গে। তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে আমি OC লিখে দিচ্ছি, তোমরা পুরোটা লেখো। অক্টাহেড্রালের ক্ষেত্রে অক্সিজেনকে সবসময় অ্যাক্সিয়াল পজিশনে রাখা হয়, অ্যাক্সিয়াল পজিশনে রাখা হয়। তাহলে ইকুয়েটোরিয়াল পজিশন, এর অ্যাক্সিয়াল পজিশন। ঠিক আছে, আর একটা জিনিস এখানে মিস্টেক করে গেলাম, যদি লোন পেয়ার থাকে তখন কি করব? দেখো দুটো পজিশন আছে না, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের ব্যাপার রয়েছে, এটাও লিখে রাখো। অক্সিজেনও ইকুইটোরিয়ালে থাকবে, আর লোন পেয়ারও থাকলে টিবিপিতে সেটাও হচ্ছে ইকুইটোরিয়ালে থাকবে। তাহলে অক্সিজেনও ইকুইটোরিয়ালে থাকবে টিবিপির ক্ষেত্রে, আর লোন পেয়ারও যদি থাকে সেটাও কিন্তু ইকুইটোরিয়ালে থাকবে। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে অক্সিজেনও অ্যাক্সিয়ালে থাকবে, আর লোন পেয়ারও থাকলে সেও অ্যাক্সিয়ালে থাকবে। অ্যাকচুয়ালি এগুলো কেন জানো তো? এগুলো তোমাদের এমনি ট্রিক হিসাবে বলছি। অ্যাকচুয়ালি এইসব অবস্থানে লোন পেয়ার বা অক্সিজেনগুলো থাকলে, লোন পেয়ার থাকলে বেসিক্যালি রিপালশনটা কম হয়। হ্যাঁ, এগুলো উঁচু ক্লাসে ক্যালকুলেট করে দেখানো হয়। আর অক্সিজেন অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালে রাখার কারণ, সে একটা অন্য রুল রয়েছে, বেন্টস রুল বলে একটা জিনিস রয়েছে, ওটার রেসপেক্টে এই জিনিসগুলো করা হয়েছে, ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, তো জাস্ট এখন তোমরা এইটাই লিখে রাখো। আচ্ছা, এটা মুছে দিলাম, আচ্ছা মুছছি না, ওটা থাকুক। তাহলে এখানে বলো যে অক্সিজেনও রয়েছে আর 4টা ফ্লুরিন রয়েছে। এবার অক্সিজেনকে কোথায় রাখবো? অ্যাক্সিয়ালে রাখবো না ইকুইটোরিয়ালে রাখবো? এটা টিবিপি শেপ। তাহলে টিবিপি শেপের ক্ষেত্রে স্যার অক্সিজেনকে ইকুইটোরিয়াল পজিশনে রাখবো। তাহলে ইকুইটোরিয়াল পজিশন, এইটা হচ্ছে বেসিক শেপ। এবার আমি বলেছি অক্সিজেনকে কোথায় রাখবো? ইকুইটোরিয়ালে। তাহলে ডবল বন্ড করে সবসময় অক্সিজেন, তাহলে এটা থাকলো। আর হচ্ছে ফ্লুরিনগুলোকে বাদ বাকি জায়গাগুলোতে বসিয়ে দাও। এই যে মানে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্লেনের বন্ধনগুলো, এইগুলো হচ্ছে এই যে এইটা প্লেনের বন্ধন, আর উপর নিচ হচ্ছে এইটা অ্যাক্সিয়ালে থাকলো। মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলোকে অ্যাক্সিয়ালে রাখতে হয়। এটা হচ্ছে বেন্টস রুল রয়েছে, তোমাদের এগুলোতে নেই, এটা উঁচু ক্লাসে পড়ানো হয়। বুঝতে পারলে তো এর শেপটা? তাহলে এর শেপ কী হবে? টিবিপি শেপ হবে বা ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইখানে প্রবলেমটা কি হয় জানো তো? অক্সিজেনকে অনেকে সেন্ট্রাল অ্যাটম ধরে নেয়, ওইখানে প্রবলেমটা চলে আসবে। TeCl4, আমি এমন এক্সাম্পলগুলো ধরছি যার বাইরের কক্ষে ইলেকট্রন ধরতে পারবে না সহজে।
অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম অক্সিজেন গ্রুপে, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা, তাই টেলুরিয়ামের বাইরের কক্ষে 6টা। 6 + 4 ডিভাইডেড বাই 2 নাকি, তাহলে 5 sp3d হাইব্রিডাইজেশন। বিপি কি হবে 4, 4টা সাইড অ্যাটম, আর এলপি হবে 5 - 4 মানে 1। তাহলে বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা, ঠিক আছে। এবার একটা লোন পেয়ারকে স্থান দিতে হবে, তাই না? বেসিক স্ট্রাকচার তো এইরকমই হবে। এবার কোথায় কাকে রাখবো সেইটা হচ্ছে ব্যাপার। তাহলে লোন পেয়ারকে ইকুইটোরিয়ালে রাখতে হবে, তাহলে লোন পেয়ারকে তুমি ইকুইটোরিয়ালে ধরো, এই পজিশনে আমি লিখে দিচ্ছি, এই পজিশনে রেখে দিলাম লোন পেয়ারকে। আর বাকি কাকে রাখবো, 4টা হচ্ছে ক্লোরিনকে রাখবো, বাকিগুলোতে বসিয়ে দাও, ঠিক আছে। এই শেপটার নাম কি? এটা হচ্ছে বিকৃত চতুস্তলকীয়। দেখো চতুস্তলকের মতো লাগছে, দেখো একটা অ্যাটম, একটা বন্ধন, তার থেকে 3টা বন্ধন বেরিয়েছে। যদি এরকম সোজাসুজি থাকতো, মানে বোর্ডটাকে এইরকম একটু কাত করে সোজা করে দাও, দিয়ে এই বন্ধনটাকে সোজা করে দিলে, এই ক্লোরিন বন্ধনটাকে এইরকম করে দাও, দিয়ে বোর্ডটাকে এরকম সোজা করে দাও, দেখবে সুষম চতুস্তলকীয় হয়ে যাবে। কিন্তু সুষমত নয়, একটু বিকৃত, তাই একে বলা হয় বিকৃত চতুস্তলকীয়। বা হচ্ছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ডিস্টর্টেড মানে হচ্ছে বিকৃত, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। একে আরেকটা নাম বলা হয় সি স শেপ, ঢেঁকি। এটা অনেকে পরীক্ষায় অনেক সময় এই নামটা দেওয়া থাকে, তোমরা বুঝতে পারবে না সিসোটা আবার কি। আমার যেরকম আইআইটির পরীক্ষা হয়েছিল, আমি বুঝতেই পারলাম না যে সিসোটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি বুঝতেই পারিনি যে সিসো শেপটা কি। ডিস্টর্টেড টেট্রাহেড্রালকে সিসো শেপ বলা হয়, লিখে রাখো, এটা অনেক সময় অপশানে দেয়, খেয়াল রাখবে এটা। বা বিকৃত চতুস্তলকীয়, বুঝতে পারছো বিকৃত চতুস্তলকটা কিভাবে আসছে? তাহলে টিবিপিতে একটা লোন পেয়ার থাকলে বিকৃত চতুস্তলক আছে। বাড়িতে SF4টা করে ফেলবে, হোম টাস্ক। XCOF2 এর ক্ষেত্রে কি হবে, ইপি কি হবে? আগে বলো সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবো? এটার নাম কি? জেনন। তাহলে জেননের ইলেকট্রনিটি কম, আর হচ্ছে সাইজে বড় সবচেয়ে, তাই হচ্ছে বাইরের কক্ষে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন সবই তো নিষ্ক্রিয় মূলক, তো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। 8 প্লাস কটা কি বসাবো? 2 না 3? অক্সিজেন আর সালফারকে কাউন্ট করা হবে না, তাই 2 বসানো হবে, ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 5। তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? তাহলে বিপি কি হবে? বিপি 3 হবে, কারণ অক্সিজেনকে ধরা হবে তখন। তাহলে এটা আর এটা দুটো, তাহলে টোটাল 3। এলপি কি হবে? 5 - 3 = 2। এবার হচ্ছে স্ট্রাকচারটা কি হবে, এটা একটু ইন্টারেস্টিং। দেখো বেসিক স্ট্রাকচার এরকমই আঁকবে, আমি এঁকে দিচ্ছি। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে মাঝখানে কি থাকবে গো? জেনন থাকবে, এরকম হলো আস্তে, এরকম হলো বেসিক স্টেপ এটা। এবার হচ্ছে কাকে কাকে, টোটাল হচ্ছে 5 জনকে স্থান দিতে হবে। 2টো লোন পেয়ার, একটা অক্সিজেন, 2টো ফ্লোরিন। এখানে 3 জন, এখানে 2 জন, ঠিক আছে সুনিতা? তাহলে অক্সিজেনকে আমি বলেছি কি সবসময় ইকুইটোরিয়াল থাকবে, আর লোন পেয়ারগুলোকে ইকুইটোরিয়াল রাখতে হবে। তাহলে টিবিপিতে আগে আমি অক্সিজেনকে বসিয়ে দিলাম, ডবল বন্ড করবে অক্সিজেন, বসিয়ে দিলাম অক্সিজেনকে। 2টো লোন পেয়ারকে স্থান দিতে হবে ইকুইটোরিয়ালে, বলেছি আগে, একটু আগে বলেছি, এই যে টিবিপিতে লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়ালে থাকবে। এই 2টো ইকুইটোরিয়াল বাকি আছে, তাই 2টো ইকুইটোরিয়ালে কি করব? 2টো হচ্ছে লোন পেয়ারকে বসিয়ে দেবো। তাহলে এইরকম করেও লিখতে পারো, না হলে এরকম গোল ঘুরিয়ে দিতে পারো, এরকম করেও করতে পারো, এরকম করতে পারো, ঠিক আছে। এবার আর বাকি কি থাকলো? 2টো ফ্লোরিন থাকলো, তাহলে উপর নিচ করে বসিয়ে দাও, ফ্লোরিন ফ্লোরিন। এবার হচ্ছে দেখতে কেমন লাগছে, এইটা হচ্ছে মেন কথা। দেখো লোন পেয়ার বাদে বলেছি, আস্তে দেখো লোন পেয়ারকে বাদ দিয়ে দিয়েছি। দেখো এটা দেখতে প্রায় দেখো এইরকম টাইপের লাগছে না, এইরকম করে? তাহলে একটু এরকম সোজা করে দাও, টির মতো লাগছে না? ইংরেজি টির মতো লাগছে, তাই এর নাম হচ্ছে টি শেপ। বুঝতে পারছো তো? এরকম করে সোজা করে দিলে এই যে টি শেপ, তাই এর নাম হবে টি শেপ। লিখে রাখো টি শেপ বা টি আকৃতি বিশিষ্ট। এর মতো আরেকটা করবে BF3, সরি BRF3, একই রকম BRF3, I3-, এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো সবসময় পরীক্ষায় আসে। I3- আসবে তোমাদের, সবসময় আসবে এটা। I3- সবসময় এইরকম, যখন মাইনাসের প্রবলেমগুলো আসবে এইরকম করে নেবে,
সেন্ট্রাল অ্যাটম হিসাবে আই মাইনাসকে ধরবে প্লাস আই এরকম করে ভেঙে নেবে। ভেঙে নিলে সেন্ট্রাল অ্যাটমে আই মাইনাস রাখলাম কেন, কারণ মাইনাস চার্জ থাকলে তার সাইজ বেশি হয়, বড় হয়, আর সেন্ট্রাল অ্যাটমের সাইজ তো সবসময়ের জন্য বড় হয়, তাই সেন্ট্রাল অ্যাটমেই আমি মাইনাসটা লাগিয়েছি। বুঝতে পেরেছো? মাইনাস চার্জ থাকলে তো সাইজ বড় হয় না, পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো। তাহলে এখানে ইপির ভ্যালু কী হবে? সেন্ট্রাল অ্যাটমের বাইরের কক্ষ ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম কি আই, তাহলে 7 ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, প্লাস বন্ডেড অ্যাটম কটা, দুটো, প্লাস একটা নেগেটিভ চার্জ ডিভাইডেড বাই 2 মানে কত হবে? 5। হাইব্রিডাইজেশন কী হবে? বিপি ভ্যালু কী হবে? দুটো বন্ডেড অ্যাটম রয়েছে, তাহলে 2। এলপি ভ্যালু কী হবে? 5 - 2 মানে হচ্ছে 3টা লোন পেয়ার। তাহলে টোটাল 5 জনের মধ্যে 3টা লোন পেয়ার আর 2টো আয়োডিনকে আমাদের স্থান দিতে হবে। তাহলে দেখো এর বেসিক স্ট্রাকচারটা কি? 5-এর বেসিক স্ট্রাকচার হচ্ছে স্যার এইটা টিবিপি, ওইটা করে ফেলো আগে। তাহলে বেসিক স্ট্রাকচার হচ্ছে স্যার এইটা, বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা। এবার সেন্ট্রালে কে থাকবে গো? আই মাইনাস, গুড। তাহলে আই মাইনাস সেন্ট্রালে রাখলাম। বাকি 3টা লোন পেয়ার, শ্রেয়া লোন পেয়ারগুলোকে ইকুইটোরিয়ালে রাখবো না অ্যাক্সিয়ালে রাখবো? এটা টিবিপির ক্ষেত্রে ইকুইটোরিয়ালে রাখবো, এটা টিবিপির বেসিক স্ট্রাকচার না। তাহলে চয়ন দেখো এইগুলোকে সব হচ্ছে ইকুইটোরিয়ালে রাখলাম 3টা লোন পেয়ারকে। শুভম বুঝতে পারছো? বাকি 2টো আয়োডিন রয়েছে, কোথায় রাখবো? বাকি 2টো জায়গায় অ্যাক্সিয়ালে, উপর নিচ বলবে না, অ্যাক্সিয়াল বলবে, ভালো লাগবে শুনতে। তাহলে আয়োডিন এরকম থাকলো আই। তাহলে দেখো এইগুলো সব তো বাদ হয়ে গেল, এগুলো তো সব লোন পেয়ার, তাহলে এগুলো ছাড়াই আমাকে স্ট্রাকচার ধরতে হবে। তাহলে এগুলোকে সব বন্ধ করে দাও। দেখো শেপটা এই রকম হয়ে যাচ্ছে, সরল রৈখিকের মতো হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে এই শেপটা হচ্ছে লিনিয়ার শেপ হয়ে গেল। লিখে রাখো লিনিয়ার। লিনিয়ার এরই মতো পুরোপুরি এইটা ICl2- পুরো সেম। এর ক্ষেত্রে ভেঙে নেবে এইভাবে করে রাখো, বাড়িতে করবে, লিখে রাখো I- + Cl এরকম করে ভেঙে নেবে, বাড়িতে করে ফেলবে। এটা এরও সেই লিনিয়ারই আসবে। এগুলো পরীক্ষায় আসে Br3- একই রকম, I- যা Br3-। এমন সময় এটা এতবার আসে লোকের মুখস্থ হয়ে যায় আর কি, যে I3- সবসময় লিনিয়ারই হয়, এতবার আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে 5-এর কেস শেষ, আর 3টা লোন পেয়ার ম্যাক্সিমাম ছিল। এবার 6-এর কেস, 6-এর 2টো কেস হলে তারপরে শেষ। নেক্সট ACF6, এসি সেলেনিয়াম F6। তাহলে ইপি ভ্যালু কী হবে? অক্সিজেনের গ্রুপে রয়েছে সেলেনিয়াম, অক্সিজেন সালফার সেলেনিয়াম টোলিয়াম পোলিয়াম, তাহলে 6 + 6/2 মানে 6 sp3d2। বিপি কী হবে? কটা সাইড অ্যাটম? 6টা। এলপি কী হবে? 6 - 6 মানে 0। তাহলে এর যেরকম বেসিক স্ট্রাকচার হয়, 6-এর বেসিক স্ট্রাকচার এইটা, এরকমই করবে। এরকম একটা বক্সের মতো করে দেবে, মানে বর্গাকার, মাঝখানে কি থাকবে গো? সেলেনিয়াম থাকবে, 4টা বন্ধন, একটা উপরে একটা নিচে। তাহলে টোটাল 6 জন মানে 6টা ফ্লোরিন, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, উপর নিচ করে আসে। ঠিক আছে, অনেক সময় দেখবে এই রকম যে ডট ডট দেওয়া আছে না, এই বন্ধনকে এইরকম লুকানো থাকে, এরকম মানে এই নিচ দিয়ে উঠছে আর কি, এই বন্ধনটা এরকমও করতে পারো, দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এর শেপটা কি হবে? এমনি অক্টাহেড্রাল, রেগুলার অক্টাহেড্রাল। এই টাইপের আর দুটো করবে SF6 PCl6 এগুলো করবে। XCOF4 এটা খুব ইন্টারেস্টিং, এটা তোমাদের আসে পরীক্ষায়, এটা এসেছিল, আসে এগুলো। ইপি ভ্যালু কি হবে বলো? আচ্ছা এইখানে সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবো? জেননকে ধরবো, ইলেকট্রনেটি কম, সাইজে বড়, তাই বাইরের কক্ষে ইলেকট্রন ওর 8টা, প্লাস কত করবো? 5 করবো, 4 করবো, কারণ অক্সিজেনকে ধরবো না, তাই 4 ডিভাইডেড হচ্ছে 2 মানে কত হবে গো? 6 sp3d2। বিপি কি হবে? টোটাল 4 আর 1 5টা, 5। এলপি কি হবে? 6 - 5 মানে 1। তাহলে বেসিক স্ট্রাকচার কি হওয়া উচিত? অক্টাহেড্রাল। তাহলে বেসিক স্ট্রাকচার আগে এঁকে ফেলো।
তাহলে সেন্ট্রাল অ্যাটমে কে থাকবে গো? সেন্ট্রাল অ্যাটম হিসাবে জেনন থাকবে। জেনন হলো, তাহলে আমাকে কাকে কাকে স্থান দিতে হবে? একটা অক্সিজেন, চারটা হচ্ছে ফ্লোরিন আর একটা লোন পেয়ার। আমি কি বলেছি? অক্টাহেড্রালে লোন পেয়ার অ্যাক্সিয়ালে থাকবে, তাহলে উপরে বা নিচে যে কোনো একটা লাগিয়ে দাও। আর নিচে লাগাতে পারো, উপরে লাগাতে পারো, নিচে লাগিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। বাকি কে কে রয়েছে? অক্সিজেন রয়েছে আর ফ্লোরিন রয়েছে। অক্সিজেনকে কোথায় রাখবো? অক্সিজেন অক্সাইডালে অ্যাক্সিয়ালে থাকবে, তাই এরকম করে ডবল বন্ড দিয়ে অক্সিজেন থাকলো। বাকি চারটা ফ্লোরিন, চারটা ক্লোরে লাগিয়ে দাও, হয়ে গেল। এবারে শেপটা কি, এর নাম কি? দেখো আমাদের এদিকে তাকাও, দেখো কিরকম দেখতে, দেখো এই রকম করে চার বাহু বিশিষ্ট মানে বর্গাকার একটা শেপ। সেন্ট্রাল অ্যাটম রয়েছে, সেখান থেকে চারটা বন্ধন রয়েছে, একটা উপরে একটা নিচে। নিচটাকে ধরবো না কারণ নিচে লোন পেয়ার রয়েছে, তাহলে চারটা এরকম, তার থেকে উপরে। তাহলে স্কোয়ার পিরামিডাল না, ওগুলোকে যুক্ত করো, এই বাহুগুলোকে যুক্ত করো কোনগুলোকে, তাহলে এরকম বর্গ মানে বেসটা হচ্ছে বর্গাকার আর পিরামিড, তাই স্কোয়ার পিরামিড বা বর্গ পিরামিডীয়। তাহলে স্কোয়ার পিরামিডাল, বর্গ পিরামিডীয়, UARE স্কোয়ার পিরামিডাল এই টাইপের। দেখো এখানে সমস্যাটা কোথায় হতে বলো তো? সেন্ট্রাল অ্যাটম ধরা আর অক্সিজেন লোন পেয়ার, এইগুলোকে এই জন্য এই প্রবলেমটা পরীক্ষা আসে সবসময়, যে অক্সিজেনকে কোথায় রাখবে, লোন পেয়ারকে কোথায় রাখবে, এইগুলোতে সমস্যায় ফেলে। তো যা ট্রিক দিয়ে দিয়েছি হয়ে যাবে ওতে। এই টাইপের প্রবলেম BrF5, BrF5 এইটা করবে। ICl4 মাইনাস, এই মাইনাস দেওয়া আছে এরকম করে, তাহলে ভেঙে নিতে হবে। I মাইনাস প্লাস Cl প্লাস Cl প্লাস Cl প্লাস Cl এরকম হোক, ঠিক আছে। তাহলে EP কি হবে? সেন্ট্রাল অ্যাটম I মাইনাস, তাহলে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন প্লাস 4টা হচ্ছে ক্লোরিন, প্লাস নেগেটিভ চার্জ হয়েছে 1 ডিভাইডেড বাই 2, কত হবে? 6 sp3 D2। BP কি হবে? টোটাল 4টা। LP কি হবে? 2টো, তাহলে 2জন লোন পেয়ার আর হচ্ছে 4জন ক্লোরিনকে স্থান দিতে হবে। তাহলে বেসিক স্ট্রাকচার হবে এইটা অক্টাহেড্রালের। এবার ক্লোরিন 4টা আর লোন পেয়ার 2টো। লোন পেয়ারগুলোকে কোথায় রাখবো? অক্টাহেড্রালে অ্যাক্সিয়ালে রাখবো। তাহলে উপর নিচ, একটা তো নিচে আছে, একটা উপরে লোন পেয়ার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর চারদিকে 4টা হচ্ছে ক্লোরিন লাগাতে হবে, ক্লোরিন 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 ক্লোরিন। এবার দেখো এখানে মাঝখানে I মাইনাস থাকবে, I লিখবে না, I মাইনাস লিখবে কিন্তু এরকম। তাহলে এর শেপের নাম কি হলো? স্কোয়ার স্ট্রাকচার হলো না? কোথায় টেট্রাহেড্রাল? এটা কি ছিল? এইটা অক্টাহেড্রাল থেকে এসছে। অক্টাহেড্রাল এইরকম ছিল, এইরকম উপর নিচ কিছু নেই ধরো, তাহলে বর্গীয় হবে, বর্গীয় সমতলীয় বা স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, আরে তলে রয়েছে তো স্কোয়ারটা, স্কোয়ার পিরামিডালের বদলে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার হবে বা বর্গীয় সমতলীয়। এইগুলো নামগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, না হলে প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না। XCF4 এইরকম টাইপের, XCF4 বাড়িতে করবে। লাস্ট সেটা হচ্ছে IF7। EP কি হবে? সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, তাহলে 7 প্লাস 7 ডিভাইডেড 2 হচ্ছে 2 নাকি 7, আর LP কি হবে? 0, তাহলে এটা হচ্ছে sp3d3। আচ্ছা, শেপটা কি হওয়া উচিত? পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল, মানে 5টা এরকম বাহু হবে, একটা উপরে একটা নিচে। তাহলে করে ফেলো, তাহলে এইরকম করে বেসিক স্ট্রাকচারটা এঁকে ফেলো। আগে এরকম করে আঁকতে পারো, আগে তুমি এরকম করে 5 বাহুযুক্ত একটা আঁকলে, দিয়ে তো ওদেরকে যোগ করে দেবে এরকম করে, 5 হলো।
উপরে একটা নিচে একটা। এবার সেন্ট্রাল অ্যাটম কি থাকবে? আয়োডিন থাকবে। আর হচ্ছে ফ্লোরিন হচ্ছে 5 কোণে 5টা ফ্লোরিন হয়ে গেল। এটা পেন্টাগোনাল বাইপিরামিডাল। পিরামিড কেন হচ্ছে বুঝতে পারছো তো? ওই যে উপরটা আছে ওখান থেকে যুক্ত করে দাও, পিরামিড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আচ্ছা, এটা মোটামুটি দেখো ক্লাস 11-এ যেরকম লাগবে ক্লাস 12-এ গ্রুপের স্ট্রাকচারাল প্রবলেম সলভ করতে আর হাইব্রিডাইজেশন নির্ণয় করতে এটা কিন্তু খুব কাজে লাগবে। তো খুব সিম্পল, একটু বাড়িতে প্র্যাকটিস করবে, 5-7 খানে মলিকুল একটু প্র্যাকটিস করে নেবে, দিলে কিন্তু বুঝতে পেরে যাবে, একদম ইজি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see.